হ্যালো 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 এভরিওয়ান, ওয়েলকাম টু সফল বাংলা ইউ এগেন। তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর আমি আবার চলে এসেছি। আজকে আমি এএনএম জিএনএম 2026-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা ব্যাক টু ব্যাক তোমাদের কিন্তু ব্রেকিং নিউজ দেওয়ার আছে। দেখো, ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে নার্সিংয়ে। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকেই প্রশ্নগুলো করো। আমি কিন্তু সত্যি সত্যি তোমাদের দুটো ভয়ঙ্কর তথ্য দেব। আচ্ছা, শুধু তাই নয়, তোমাদের মধ্যে একটা প্রশ্ন ছিল, স্যার রেজাল্ট কবে দেবে। আমি তোমাদেরকে পুরো স্লাইড বাই স্লাইড বুঝিয়ে দেবো যে কি করে তোমাদের পুরো কাউন্সিলিং প্রসেসটা হয়, রেজাল্ট আসতে কতদিন সময় লাগতে পারে তুমি নিজেই বুঝতে পারবে। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে কাট অফের ব্যাপারটা। কাট অফ কি কমবে? আমি তোমাদের বলে দিচ্ছি, 100% তোমাদের কাট অফ কমার সম্ভাবনা রয়েছে। কেন কেন রয়েছে সেটা তোমাদেরকে বলবো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর কত নম্বরে কত র্যাঙ্ক হয়, আমি যে কোনো কথা যখন বলি নিশ্চয়ই তার পিছনে কিছু না কিছু লজিক কাজ করে, নিশ্চয়ই তার পিছনে কিছু না কিছু সায়েন্স কাজ করে। সেই বিষয়গুলো তোমাদেরকে নিজেরাই বুঝবে যে তখন তোমরা পুরো ভিডিওটা দেখে নেবে। 2025-এর প্রতিটা গভর্নমেন্ট কলেজের কাট অফ কত ছিল এটা আমি তোমাদের অফিসিয়ালি দিতে পারবো, বাট এখনই দেবো না, কারণ র্যাঙ্কের ব্যাপারটা আছে, তোমরা র্যাঙ্ক বুঝতে পারবে না। আমি ওপর তোমাদেরকে বিষয়টা বলবো, কিন্তু বাকি কথাগুলো আমি পুরো তোমাদেরকে ডিটেলসে বলবো। আর প্রত্যেকটা বন্ধুদের যাদের ইচ্ছে আছে নার্সিং করার, জিএনএম হোক, বিএসসি নার্সিং হোক, এএনএম হোক, প্রত্যেকের সাথে ভিডিওটা শেয়ার করো। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন জায়গায়, টেলিগ্রাম, যেখানে যেখানে পারছো, যেখানে তোমার পরিচিত কেউ আছে, বন্ধু বান্ধব, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সব জায়গায় শেয়ার করে দাও ভিডিওটা। ওকে, চলো শুরু করছি। আগেই তোমাদেরকে বিষয়টা বলে দিই। দেখো, তোমাদের জিএনএম বা এএনএম নার্সিং প্রসেসে সিলেকশন প্রসেসটা কী রয়েছে তোমরা হয়তো অনেকে জানো, আবার অনেকে জানো না। আমি ডিটেলটা বলবো, ওই জন্যই বলেছি না যে প্রত্যেকটা পয়েন্ট তোমাদেরকে বলবো। প্রথমে তোমাদের এন্ট্রান্স পরীক্ষা, যেটা প্রবেশিকা পরীক্ষা অলরেডি হয়ে গেছে 14 তারিখ, 14ই জুন। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা জানো যে তোমাদের কিন্তু দুদিন আগে যেটা কমপ্লিট হয়েছে সেটা হচ্ছে ওবিসি আপডেট করতে বলেছে। অর্থাৎ তোমার যে কাস্ট সার্টিফিকেট, তুমি যদি অ্যাপ্লিকেশন করার সময় ওবিসি দিয়ে অ্যাপ্লাই করেছো, তাহলে দেখবে প্রত্যেকের ফোনে কিন্তু একটা এসএমএস গিয়েছিলো, সেটা কিন্তু 25 তারিখ লাস্ট ডেট ছিল, হয়ে গেছে। তো আশা করছি প্রত্যেকেই সেটা আপডেট করে নিয়েছো। আপডেট হয়ে যাওয়ার পর দেখো, তোমাদের এবার যেটা বেরোবে সেটা হচ্ছে উত্তর চাবিকাঠি নয়, এটা হচ্ছে অ্যান্সার কি। এবার তোমাদের কিন্তু মডেল অ্যান্সার কি বেরোবে, ঠিক আছে? অবশ্যই সেটা কিন্তু আগামী 7 দিন 10 দিনের মধ্যে, বা যাই হোক খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের মডেল অ্যান্সার কি প্রকাশিত হয়ে যাবে। তুমি ধরে নিয়ে চলতে পারো কালকেও বেরোতে পারে, নেক্সট 7 দিনের মধ্যে বেরোতে পারে। কবে বেরোবে এটা জিজ্ঞেস করো না, কারণ এটার উত্তর আমার কাছে নেই, যেটা সোজা সাপটা কথা। এই অ্যান্সার কি বেরোনোর পরে পরেই তোমাদের যেটা দেবে সেটা হচ্ছে অ্যান্সার কি চ্যালেঞ্জ করতে বলবে। অর্থাৎ তুমি তোমার যে যে অ্যান্সার কি যেটা বেরিয়েছে সেটা তুমি তোমার দিক থেকে চ্যালেঞ্জ করতে পারো। এই চ্যালেঞ্জের ব্যাপারে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। অনেক কোশ্চেনের অ্যান্সার কিন্তু বোর্ডের তরফ থেকে ভুল দেওয়া হয় বা হয়েছিল। গত বছরে যদি বলি, অনেক উত্তর কিন্তু মানে ভুল হয়েছিল, এবং সেটা কিন্তু চ্যালেঞ্জ করতে গেলে তবে গিয়ে 500 টাকা করে লাগে এক একটা কোশ্চেনে। সেটা তোমাদেরকে করতে হবে, এবং তার পরিপ্রেক্ষিতে যেটা বেরোয় সেটা হচ্ছে ফাইনাল অ্যান্সার কি বা চূড়ান্ত উত্তর চাবিকাঠি, ঠিক আছে? মানে তোমার ফাইনাল অ্যান্সার কি বেরোতে এখনও পর্যন্ত মোটামুটি যদি দেখি 1 মাস তুমি ধরে নিয়ে চলো, কম করেও। কারণ আমি যদি দেখি মডেল অ্যান্সার কী বেরোবে, তারপর চ্যালেঞ্জ করার ব্যাপারটা মোটামুটি ওখানে ধরো যদি আমি 7 দিন, আর দিকে 7 দিন 14 দিন ধরে নিই, আবার ফাইনাল অ্যান্সার কি বেরোনোর আগেও মোটামুটি ধরো 10-12 দিন, মানে 5-7 দিন তো লাগবেই। তারা তো নিজেদের মতো করে দিয়ে দেবে না, যে তুমি হয়তো দিয়ে দিলে যে স্যার 1 নম্বরের উত্তরটা তো বি হওয়া উচিত ছিল, আমি তো স্যার বি করেছি, বি করুন স্যার, আমি টাকা দিয়ে দিয়েছি, বি করুন স্যার। ওভাবে তো হবে না। তারা ওটা পরীক্ষা করবে যে সত্যি কি ওটা বি উত্তর হওয়া উচিত, নাকি যেটা তারা দিয়েছে সেটাই উত্তর হবে। সেখানে তোমাদের মোটামুটি ধরে নাও যে মোটামুটি 7 দিন থেকে 10 দিন সময় লাগতে পারে। আমি একটা অ্যাপ্রক্স টাইম বলছি, তাহলে সব মিলিয়ে দেখা যায় তাহলে মোটামুটি তোমাদের কিন্তু এই এতটা পর্যন্ত আসতেই মোটামুটি প্রায় 1 মাসের কাছাকাছি লাগবে। এইবার যেটা বেরোবে সেটা হচ্ছে তোমাদের কলেজের জন্য। হ্যাঁ, এবার তোমাদের বেরোবে যেটা সেটা হচ্ছে বলে দিই, তোমাদের যেটা বেরোবে সেটা এখানে লেখা আছে কি, চলো তোমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে র্যাঙ্ক কার্ড বেরোবে, ঠিক আছে? আমি তোমাদের বলছি র্যাঙ্ক কার্ড, এখানে লেখাটা নিয়ে হয়তো উঠে গেছে, এখানে লিখে নেবো র্যাঙ্ক কার্ড, ঠিক আছে? এখন যেমন তোমরা বলো স্যার আমার এত স্কোর হয়েছে, আমি কি গভর্নমেন্ট কলেজ পাবো? তখন কিন্তু তোমার মেন ব্যাপারটা আছে, স্যার আমার এত র্যাঙ্ক হয়েছে, আমি কি কলেজ পাবো? র্যাঙ্কটাই সব থেকে জরুরি, এখানে স্কোরটা কিন্তু আর কোনো কাজে দেবে না। অর্থাৎ তোমার একটা নতুন নাম্বার আসবে, একটা সিরিয়াল নাম্বার, সেই সিরিয়াল নাম্বার ধরেই তোমার কিন্তু পরবর্তীকালে কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন থেকে শুরু করে ভর্তি প্রক্রিয়া এবং তোমার সিলেকশন পুরোটাই কিন্তু নির্ভর করছে র্যাঙ্কের উপর। অর্থাৎ এই যে এখন তোমরা হচ্ছে স্যার আমার তো স্কোর হয়েছে স্যার, কেউ দেখবে 40, কেউ 50, কেউ 60, 70। আচ্ছা, তোমার কত স্কোর হচ্ছে সেটা একটু কমেন্ট করে জানাবে, ওকে? এবং তুমি কোনটা করতে চাও, জিএনএম নাকি এএনএম, সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না।
তো এই যে র্যাঙ্কের ব্যাপারটাই আমি তোমাদেরকে পরবর্তীকালে বলবো। আচ্ছা, এবার র্যাঙ্কটা বেরিয়ে গেল, র্যাঙ্ক বেরোনোর পর তোমাদের আবার কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে কাউন্সিলিংয়ের জন্য। এখানেও একটা কিন্তু অ্যামাউন্ট লাগে, সেটা হয়তো 300 বা 500 এরকম সামথিং লাগে, আমি এই মুহূর্তে আমার তো মনে নেই, বাট লাগে একটা অ্যামাউন্ট কিন্তু তোমার দিতে হবে, পেমেন্ট করতে হবে এবং তোমার ডিটেল ফিল আপ করতে হবে। এখানে এই যে তোমরা হয়তো অনেকেই এবার এইচএস পাস করার পরে বা হয়তো অনেকে এইচএস পাস করোনি, সম্প্রতি হয়তো পরীক্ষা দিয়েছো কিন্তু তোমাদের রেজাল্ট বেরোয়নি, তো তোমরা অ্যাপের হিসেবে অ্যাপ্লাই করেছিলে, তো এইখানে তোমাদেরকে আবার ফিল আপ করতে হবে। তুমি পাস করার পর তোমার বাংলা তোমার হচ্ছে জীবন বিজ্ঞানে কত নাম্বার আছে, ভৌত বিজ্ঞানে কত নাম্বার আছে, ঠিক আছে, ইংলিশে কত নাম্বার আছে, এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর তোমাদের কিন্তু যেই তোমাদের এই কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে, অর্থাৎ তোমাদের কিন্তু তারপরে কলেজ চয়েস বা চয়েস ফিলিং, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা আমি বলেছি যে এখানে অনেক ছেলেমেয়েরা কিন্তু ভুল করে দেওয়ার ফলে তারা কিন্তু কলেজ চান্স পায় না। এই চয়েস ফিলিং হয়ে যাওয়ার পর সিট ম্যাট্রিক্স বেরোবে, অর্থাৎ তোমার কোন কোন কলেজে কতগুলো সিট রয়েছে, তাতে এসসিদের কত রয়েছে, এসসিদের কত রয়েছে, ওবিসিদের কত রয়েছে, জেনারেলদের কত রয়েছে, সমস্ত কিন্তু সমস্ত কলেজেরই পার্টিকুলার বলে একটা দুটো নয়, সমস্ত কলেজ ওয়েস্ট বেঙ্গল যত প্রাইভেট গভর্নমেন্ট, তারপর তোমার হচ্ছে কি সেন্ট্রাল গভর্নমেন্টের যতগুলো কলেজ আছে সবগুলো কলেজের কিন্তু লিস্ট বেরোবে। সেই লিস্ট ধরে তোমাদের কিন্তু পরবর্তীকালে ফাইনাল রেজাল্ট বেরোবে, অর্থাৎ যেটা বলতে পারো তোমাদের অ্যাকচুয়াল রেজাল্ট। তাহলে এই যে একটা দীর্ঘমেয়াদী একটা বিষয়, আমি যদি বলি র্যাঙ্কটাই কি রেজাল্ট, একদম ভুল কথা। র্যাঙ্ক কার্ড কিন্তু রেজাল্ট নয়, র্যাঙ্ক কার্ডে তুমি কত র্যাঙ্ক করেছো সেটা লেখা থাকবে, নট যে তুমি কোন কলেজে সিলেক্ট হয়েছো। ওকে, আশা করছি বোঝাতে পেরেছি। তার র্যাঙ্ক বেরোনো থেকে এই যে পুরো প্রক্রিয়াটা আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এইটা তুমি ধরে নিয়ে চলো কতদিন লাগতে পারে, তুমি নিজে আইডিয়া করো, আমি আর বলবো না। এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি তথ্য দেয়নি, সুতরাং আমি কোন বেসিসে তোমাদেরকে বলো। অনেকে বলবে এই তারিখে বেরোবে, ওগুলো ফেক, ওই সব কোনো দিনই কাজে দেবে না, কোনো দিন না। এর আগে অনেকে এরকম ফেক আপডেট দিয়েছিল এবং তাদের কিন্তু কোনো কথাই মেলেনি, তো ওই রকম কোনো খবরে কোনো দিনই পাওয়া দেবে না। এবার যেটা বলবো সেকেন্ড যে বিষয়টা, যে কত র্যাঙ্ক হলে কত স্কোর হলে কত র্যাঙ্ক হতে পারে। দেখো 2025-এর আপডেট তোমাদের দেবো, তার আগে তোমাদেরকে না একটা জিনিস বলে দিই, এটা হয়তো পরে ভুলে যাব। যাদের আমাদের কাছে পড়ে, আমি এইটুকু বলতে পারি, যারা ফ্রি ক্লাসও করেছে তারা আমার কাছে পড়ে স্যাটিসফাইড আমি মনে করি। আমি জানি না তোমাদের দিক থেকে তোমরা কি বলবে, তবে সাফল্য বাংলার দিক থেকে আমি যেটা বিশ্বাস করেছি, এবছর অনেকের কাছে কোশ্চেন কঠিন লেগেছে। আমি আমার ব্যাচের স্টুডেন্টদেরকে যেভাবে বেসিক থেকে পড়িয়েছি অ্যাডভান্স পর্যন্ত, প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বুঝেছি, এমনকি মক টেস্টের কোশ্চেন যা টাফ দিয়েছি, এর থেকে টাফ কোশ্চেনও এত তোমাদের পরীক্ষায় কোশ্চেনও দেয়নি। আমার মনে আছে এখনো মধ্যে লাস্ট 3টে কোশ্চেন, 3টে সেট আমি যা দিয়েছিলাম এর থেকে টাফ, আমাকে একজন বললো স্যার আপনি যা কোশ্চেন দিয়েছেন তার থেকে টাফ আসেনি। তো এবার দেখো বিষয়টা হচ্ছে, আমি তো এক্সামিনার নই বা আমি তো কোশ্চেন সেট করছি না, তার মধ্যে যতটুকু পেরেছি সহজ, কঠিন, কঠিন থেকে কঠিনতর সব কিছু কিন্তু আমি তোমাদের এই ব্যাচের মধ্যে রেখেছিলাম। তো এইরকম 2027-এও নতুন একটা ব্যাচ আসছে যার নাম সূর্য ব্যাচ। সূর্য নিজে পড়ে কিন্তু প্রত্যেককে আলোকিত করে যায়, তেমনই তোমাকেও যদি জ্বলতে হয়, তোমাকেও যদি একদিন উজ্জ্বল হতে হয়, তোমাকেও যদি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে, তার আগে তোমাকে জ্বলতে হবে, তোমাকে পুড়তে হবে। তার জন্য আমরা রয়েছি। এটা আমাদের সূর্য ব্যাচ, শঙ্কর ব্যাচ ছিল ওই ব্যাচটার নাম। তো যাই হোক, এখানে তোমরা কী কী পাবে সেটা তোমাদের বলে দিই। দেখো, লাইভ ক্লাস পাচ্ছ, সপ্তাহে 6 দিন লাইভ ক্লাস, বাড়িতে বসে তোমরা ক্লাস করতে পারবে। দ্বিতীয় বিষয়টি যে রেকর্ডেড ক্লাস, যদি ক্লাস মিস হয়ে যেছে স্যার তাহলে কী করবো, তার রেকর্ডিং ক্লাস পাচ্ছ, অবশ্যই কিন্তু সেটা তোমরা দেখে নিতে পারবে। সাজেশন পাবে, প্রত্যেকটা ক্লাস আমরা কিন্তু সেভাবে সাজাই যে টপিক থেকে বারবার করে প্রশ্ন আসে। আমাদের পড়ানোর টেকনিক যদি তুমি একবার দেখো বা তোমার যদি একবার বিশ্বাস করে ভর্তি হয়ে দেখো, তাহলে দেখবে যে অন্যান্যদের থেকে আমরা আলাদা। এই জায়গাতে আমরা বেসিক থেকে ডিটেলস পর্যন্ত যাই, কিন্তু সেই টপিকগুলো ধরি যেগুলো বারবার পরীক্ষায় দেয়। বলবে স্যার কীরকমভাবে? দেখো, জিকেতে তোমাদের পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম, ভারতের মধ্যে প্রথম, এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট, আমরা কিন্তু সেই টপিকগুলো ধরি। তোমাদের যেমন দেখবে যে একটা প্রশ্ন আসে বুকস অ্যান্ড অথর থেকে, জিএনএম পরীক্ষা, আমি সেই টপিকগুলো ধরি। যদি জীবন বিজ্ঞানের কথা বলো, আমাদের মানব শরীরের বৃহত্তম, ক্ষুদ্রতম, এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে। কোষ চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, রক্ত চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, এইগুলো মস্তিষ্ক থেকে প্রশ্ন আসে। আমি কিন্তু সেগুলোকে ধরি বেশি করে, যেগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে। তার সাথে একটা আমাদের সাজেস্টিভ পিডিএফ দেওয়া হয়, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, তার সাথে 10টা বা 50টা প্রশ্নের একটা এমসিকিউ,
তার সাথে যেদিন ক্লাস হবে পরের দিন সেই টপিকের উপর কুইজ নেওয়া হয়, যেটা অন্য কোথাও পাবে না। ক্লাস চলাকালীন পড়া ধরা হয়, মজা করে ক্লাস হয়, যে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তুমি যে অ্যামাউন্টটা শুনবে না, যে বলে স্যার এটা আবার সম্ভব, হ্যাঁ আমরা এই অসম্ভবকে সম্ভব করে দিই, কত তো সেটা বলছি পরে। আরও আছে, মক টেস্ট হয়, সপ্তাহে একটা করে লাইভ কুইজ নেওয়া হয়, ডাউট ক্লিয়ারিং দেওয়া হয়, ডাউট ক্লিয়ারিং ক্লাস রাখা হয়, পরীক্ষা পর্যন্ত ক্লাস হয়। সম্পূর্ণ ক্লাসের যদি ফিজটা বলি না, তুমি তোমার মধ্যে ঝটকা লাগবে, তুমি বিশ্বাস করতে পারবে না। টোটাল ফিজ হচ্ছে 850 টাকা, টোটাল ফিজ, টোটাল কোর্স ফিটা 850, পরীক্ষা পর্যন্ত ক্লাস। তুমি ভেবে দেখো, যেখানে তোমাদেরকে বলা হবে 350 টাকা, 200 টাকা, 400 টাকা, তুমি ভাবে যে বাবা এত কম টাকায় পড়াচ্ছে, বাহ খুব ভালো। যেই ভর্তি হবে 1 মাস পর বলে আবার পেমেন্ট করতে হবে। কেন? কারণ ওটা মান্থলি ফিজ। আরে ভাই এটা ভুল ভাবছো, ওটা মান্থলি লাগছে তোমাদের, কিন্তু আমি যেখানে তোমাদের ফিজটা নিই সেটা একবারই লাগে, পরীক্ষা পর্যন্ত 850 টাকাতে ক্লাস, একবারই ওয়ান টাইমের জন্য। ক্লিয়ার হয়েছে? অনেকেই আমাকে বলে স্যার প্রতি মাসে 850 করে লাগবে, এত বেশি কেন স্যার? আমি বললাম কে বললো তোমাকে প্রতি মাসে 850 লাগে? আমাদের সাফল্য বাংলার না এটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, যে এত কম টাকায় এত কোয়ালিটির সাথে এবং এত সুন্দরভাবে প্রত্যেকটা ক্লাস করানো হয়। এবং আমি এটুকু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এত কমে এত ভালোভাবে তুমি পশ্চিমবঙ্গে খুঁজলে তো খুব কম পাবে না, কেন পাবে? নিশ্চয়ই পেতেই পারো, তোমাদের ব্যাপার। কিন্তু এত মানে এতটা নিখুঁতভাবে তুমি এতটা মানে কোয়ালিটির সাথে খুব কম জনই পাবে, খুব কম, মানে না নাকে বরাবর। তাহলে আমি বলবো, যদি বিশ্বাস থাকে, যদি তোমার মধ্যে সেই সফল হওয়ার ইচ্ছে থাকে, প্রবণতা থাকে, এবং কঠিন তুমি যদি জেদি হয়ে থাকো, তাহলে ভর্তি হও। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি 1 বছরের মধ্যে তুমি তৈরি হবে। এবার তো 3 মাস না 4 মাস ক্লাস করেছিল ওরা, তাতে এত ভালো ভালো কমন পেয়েছে, অনেক কোশ্চেন পেয়েছে, অনেক কোশ্চেন পায়নি, স্বাভাবিক ব্যাপার। তা তুমি যদি 1 বছর পড়ো, নিশ্চয়ই তার থেকে অনেকটা এগিয়ে যাবে, তুমি তোমার যে লেভেল সেটাকে আরও একটু বুস্ট করতে পারবে। তো তার জন্য বলছি এখন থেকে ভর্তি হও। আমাদের ক্লাস শুরু হবে কবে থেকে জানো? 15ই আগস্ট থেকে ক্লাস শুরু হচ্ছে, বিশেষ একটা দিন। আমি এই বললাম আর 1 সপ্তাহ পর ক্লাস, তা না, আমাদের একটা নির্দিষ্ট নিয়মকানুন আছে, সেই নিয়মকানুন অনুযায়ী আমরা চলি। তাতে আমার স্টুডেন্ট যদি 10টাও হয় 10টা নিয়ে পড়াবো, 100টা হলে 100টা নিয়ে পড়াবো, 1000টা হলেও 1000টা নিয়ে পড়াবো, আমাদের কাছে কোনো ম্যাটার করে না। কিন্তু আমি যেদিন বলছি সেই দিনই ক্লাস শুরু হবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে 9609122622, আমি তোমাদের পুরো ডিটেলসটা বলে দেবো। স্বপ্ন তোমার, সাফল্য আমাদের লক্ষ্য, তোমাদের সাফল্যই আমাদের একমাত্র লক্ষ্য হবে। ওকে, তো চলো আমি এবার নেক্সট পয়েন্টে যাই, যে বিষয়টা বলবো। দেখো কত স্কোর হলে কত কি র্যাঙ্ক হয়। প্রথম কথা হচ্ছে তোমাদের এগুলো কিন্তু একটা কিন্তু মোটামুটি অ্যাপ্রক্স একটা জায়গা, মানে সরাসরি বলতে পারবো না যে এইটাই যাবে। এটা আগের বছর গিয়েছিল, মোটামুটি তুমি আইডিয়া করতে পারো যে কতটা কি যেতে পারে। যদি 115 থেকে 100-র মধ্যে তোমার স্কোর হয়ে গিয়ে থাকে, যেটা এবার তো আমার মনে হয় না যে সংখ্যাটা খুব বেশি হবে, আমার মনে হয় না যে হবে। তাও আমি ধরে নিচ্ছি যে কয়েকজন তো আছে যারা ফুল মার্কস পাবে। তো যারা পাচ্ছে তাদের সংখ্যাটা যদি দেখি, তাহলে মোটামুটি 1 থেকে 300, তার বাইরে যাবেই না কোনো মতে। আমি এইটুকু নিশ্চিত করে বলতে পারি, তার বাইরে কোনো মতেই যাবে না। মানে 100 যদি বলি, 115-র মধ্যে 115 পেয়েছে এবং 115-র মধ্যে 100 পেয়েছে, তার মধ্যে যে সংখ্যাটা, অর্থাৎ কেউ 112 পেলো, 110 পেলো, 115 পেলো বা 100 পেলো, তার সংখ্যাটা মোটামুটি 1 থেকে 300, তাদের র্যাঙ্ক ওই 1 থেকে 300 মধ্যে থাকবে। এই যে র্যাঙ্কগুলো বলছি না, এগুলো সব জিএমআর র্যাঙ্ক, অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক। ঠিক আছে, পরবর্তীকালে তোমরা জানতে পারবে বিষয়গুলো। আমি বেশি ডিটেলসে গেলে অনেকে বুঝতে চাও না, তো আমি একটু শর্টেও বলছি, প্লাস কিন্তু বিষয়গুলো ছুঁয়ে যাচ্ছি, কঠিন কঠিন বিষয়গুলো। এবার দেখো, যেটা হচ্ছে 100 থেকে যদি কারো স্কোর 90-এর মধ্যে থাকে, তুমি যে কাট অফ দেখছো, মানে অনেকে ভাবছো না স্যার আমার এত তো হয়েছে, অনেক কিছু নির্ভর করে তারপরে গিয়ে কাট অফটা ব্যাপারটা আসে। তো যদি 100 থেকে 90-এর মধ্যে এরকম স্কোর হয়, তাহলে তোমার মোটামুটি টার্গেট মানে র্যাঙ্ক মোটামুটি কিন্তু এরকম থাকতে পারে 301 থেকে 1500-এর মধ্যে। এটা আমি সর্বোচ্চ বলছি, কিন্তু এর বাইরে তোমাদের যাওয়ার সম্ভাবনা একেবারেই কম। মানে যা বলছি মোটামুটি এরকম যদি তোমার স্কোর থাকে, তাহলে তুমি ধরে নাও এর থেকে কমই হবে, বরঞ্চ বাড়বে না। আর যদি তোমার স্কোর 90 থেকে 80-এর মধ্যে থাকে, তুমি ধরে নিয়ে চলো মোটামুটি তোমার কিন্তু এই 1001 থেকে, আচ্ছা এখানে একটু গন্ডগোল হয়েছে, আমি বলে দিই, এটা 1000 হবে, হ্যাঁ এটা 1000 হবে। আর এটা হচ্ছে 1001 থেকে 1500, ঠিক আছে। এই যে 90, যদি 80-র মধ্যে তোমার স্কোর হয়ে থাকে, তাহলে মোটামুটি তুমি কিন্তু 1500-এর মধ্যে কিন্তু র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে দেখো, যদি 80 থেকে 70-এর মধ্যে তোমার স্কোর হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু তুমি ধরে নিয়ে চলতে পারো 2000-এর মধ্যে তোমার র্যাঙ্ক হবে বা হতে পারে একটা সম্ভাবনা। 70 থেকে 60 যদি হয়, তাহলে তুমি এখানে ধরে নিয়ে চলো মোটামুটি 2500-এর মধ্যে তোমার কিন্তু র্যাঙ্ক হতে পারে। ওকে, তারপরে দেখো 60 থেকে যদি 50-এর মধ্যে তোমার স্কোর হয়ে গিয়ে থাকে, তাহলে তুমি ধরে নিয়ে চলো এখানে তোমাদের কিন্তু 350, আচ্ছা তুমি 450 ধরে নাও, 450।
এই মোটামুটি তোমাদের কিন্তু এই 1001 থেকে 4,500। আচ্ছা বলবে কেন স্যার এরকম মানে নাম্বারগুলো উল্টোপাল্টা হয়ে আছে? দেখো এখানে অনেকগুলো ক্যাটাগরি নির্ভর করে। ধরো তুমি জেনারেল, তার মধ্যে তোমার ধরো সিভিল ডিফেন্স আছে, ধরো তোমার তার মধ্যে হচ্ছে গিয়ে পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছে, তার মধ্যে তোমার ইডাব্লিউএস আছে, তার মধ্যে তোমার হচ্ছে কারোর হচ্ছে গিয়ে অরফ্যান ক্যাটাগরি আছে। তো এই যে এতগুলো ক্যাটাগরি আছে মানে সংমিশ্রণ পুরো এতটা না মানে মাথা খারাপ হয়ে যাবে। প্রচুর রকম কিন্তু তোমাদের এর মধ্যে রিজার্ভেশন থাকে। তো সবগুলো ধরলে মোটামুটি এরকম যেতে পারে। যদি বলি যে 50-এর নিচে যদি কারো স্কোর হয়, 48, 45 এরকম যদি স্কোর হয়, তাহলে তুমি ধরে নিয়ে চলো মোটামুটি তোমার কিন্তু স্কোর ওই 5,000-এর বেশি থাকবে, র্যাঙ্ক কিন্তু 5,000 বেশি থাকবে। ঠিক আছে, যেটা বললাম সেটাই কিন্তু তোমাদের মোটামুটি থাকতে চলেছে। তবে এএনএম জিএনএমে কিছুটা ডিফারেন্স থাকে, সরাসরি বলতে পারবো না, তবে মোটামুটি তুমি দেখবে এইরকমই তোমাদের কাট অফ বা এরকমই তোমাদের র্যাঙ্ক কিন্তু যাবে এরকম স্কোরে। ক্লিয়ার? তো অবশ্যই তুমি তোমার স্কোরটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে। এখানে দেখো তোমাদের একটা জিনিস বলতে চাই, 2026-এ কিন্তু অনেক নিয়ম পাল্টে গেছে। আমি যেটা বললাম না যে অবশ্যই সাবধান হয়ে যাও। সেমিস্টার এবং ব্যাকলগ নিয়মে কিন্তু আইএনসি অর্থাৎ আমাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিংয়ে কিন্তু বিরাট বদল এসেছে। কী বলছে দেখো, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল যাকে আইএনসি বলা হয়, তাদের পরীক্ষায় পাস ফেল এবং সেমিস্টার সিস্টেমে একটি বড় সংশোধন এনেছে, যা নিয়ে এখনও চারিদিকে হইচই পড়েনি। কিন্তু নতুন নিয়মটা কী বলছে দেখো, কোনো শিক্ষার্থী যদি আগের সেমিস্টারে কোনো সাবজেক্টে ব্যাকলগ থাকে অর্থাৎ ফেল করে থাকে, তাও সে 8th সেমিস্টার, তার যে 8ম সেমিস্টার আছে সেই পর্যন্ত ক্লাস চালিয়ে যেতে পারে। ঠিক আছে, এটা কিন্তু আগে ছিল না, এখন কিন্তু হয়েছে। শর্ত, এখানে একটা শর্ত আছে, কী বলা আছে না, ফাইনাল ইয়ার অর্থাৎ এই যে 8th সেমিস্টার আছে, এই সেমিস্টারের মূল পরীক্ষায় বসার আগে তাকে পূর্ববর্তী সমস্ত সেমিস্টারের ব্যাকলগ পেপার ক্লিয়ার করতে হবে। অর্থাৎ ধরো তুমি একটা ক্লাসে ভর্তি হয়েছো, ধরো বিএ ক্লাসে ভর্তি হয়েছো, 3 বছরের কোর্স, তুমি ধরো ফার্স্ট ইয়ারে ফেল করলে, সেকেন্ড ইয়ারে ফেল করলে, তো তোমাকে কিন্তু থার্ড ইয়ারে পাস করতে গেলে আগে কিন্তু দুটো পরীক্ষায় তোমাকে পাস করে আসতে হবে। ক্লিয়ার? এইটা কিন্তু আগে নিয়ম ছিল না, এখন কিন্তু নিয়মটা পাল্টেছে, এটা কিন্তু মাথায় রেখো, ক্লিয়ার করতে হবে। এবং বলছি কি, এর ফলে শিক্ষার্থীদের মাঝপথে বছরে নষ্ট হওয়ার ঝুঁকিটা কমলেও ফাইনাল সেমিস্টারে এর চাপ মারাত্মক বাড়বে। অর্থাৎ যদি কেউ একবারে পাশ করে যাও তাদের কোনো সমস্যা নেই, কিন্তু কেউ যদি ওই ফেল করতে করতে পাশ করো তাহলে কিন্তু বিরাট সমস্যা আছে। বিশেষ করে ফাইনাল ইয়ারে গিয়ে তোমার কিন্তু একটা প্রবলেম হতে পারে। ওকে, এছাড়াও পুরো কোর্সটি সর্বোচ্চ 8 বছরের মধ্যে শেষ করার ডেডলাইন কঠোর ব্যবস্থা রয়েছে। যাই হোক, মেন কথা হচ্ছে এটা। আর একটা খবর আছে যেটা দেখো, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা, মেধার ভিত্তিতে নিয়োগ হবে স্বাস্থ্য ভবনের বৈঠকের সিদ্ধান্ত। তোমাদের বলে রাখি, আমাদের নতুন সরকার পরিবর্তনের পর বেশ কিছু জিনিস কিন্তু পাল্টেছে। এটা অনেক দিন আগেকার খবর, প্রায় কিন্তু মে মাসে, দেখো মে মাসে 18 তারিখের খবর, এটা জুন মাস চলছে, মোটামুটি 1 মাসের বেশি হয়েছে। এই খবরটা আমি তোমাদের দিচ্ছি কারণ তোমরা জেনে রাখো যে এতদিন পর্যন্ত যে নিয়মগুলো এসেছে বা আমাদের একটা ভাবধারা তৈরি হয়েছে যে আমি পড়লেও পাস করব, না পড়লেও পাস করে যাব, চাকরি পেয়ে যাব হয়তো তাড়াতাড়ি, অনেকে দুর্নীতি করে হয়তো পরীক্ষা দিয়ে যেমন তেমনভাবে তুমি হয়তো একটা কলেজে পেয়ে গেলে, তারপরে কিন্তু তোমার কপালে কষ্ট আসছে। কেন কি, বিশেষ করে জিএনএম যারা করবে, এএনএমদের ক্ষেত্রে কিন্তু জিনিসটা অতটা হয়নি। অনেকে আমাকে এএনএমে পোস্টিং নিয়ে জিজ্ঞেস করে যে স্যার এএনএমদের পোস্টিং নিয়ে কিছু খবর আছে কি না। তো আপাতত কোনো খবর নেই, তবে তোমরা তোমাদের যে স্ট্যাটাস সেটা জানাবে যে তোমাদের পাস কবে করেছো বা পাসের যে রেজাল্ট কবে, কারণ আমার কাছে আর খবর পাচ্ছি না আমি সেরকমভাবে। আমাকে একটু জানাবে যারা 2023-25 তাদের খবর, এবং যারা 24-26 তাদের খবরটা একটু জানাবে। ঠিক আছে, তারা এখন কি তাদের পরীক্ষা আছে না নেই, কারণ আমি অনেকদিন ডিটাচ আছি এই বিষয়গুলো থেকে, একটু জানিয়ে দেবে, আমি সেই হিসাবে বুঝবো যে হ্যাঁ এই সিচুয়েশান আছে। তাতে দরকার হলে আমরা কথা বলবো সেই বিষয়গুলো নিয়ে, বা যতটুকু হোক আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সেটা তুলে ধরবো যাতে সবাই জানতে পারে। ঠিক আছে, চলো। তো স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা, মেধার ভিত্তিতেই হবে নিয়োগ, জঙ্গলমহলে ট্রমা কেয়ার সেন্টার, সব মেডিকেল কলেজে এমআরআই সিটি স্ক্যানের সিদ্ধান্ত। বেশ, আমি এই জিনিসগুলো একটু স্কিপ করছি, আমাদের মেইন জায়গাটা চলে যাই। দেখো বলছে যে স্বাস্থ্যক্ষেত্রে কোনো রকম রাজনৈতিক প্রভাব বা রাজনীতিকরণ বরদাস্ত করা হবে না, মেধা এবং যোগ্যতার ভিত্তিতেই সমস্ত নিয়োগ করা হবে। এতদিন পর্যন্ত যে নিয়মটা ছিল বিশেষ করে জিএনএমদের ক্ষেত্রে এবং বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে, ওদের কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ হিসেবেই নিয়োগ হয়েছে। ঠিক এমনকি যদি বলি যে 2025-এর রিক্রুটমেন্ট বেরিয়েছিল, অর্থাৎ 2024-এই বলা ভালো, 24-এর রিক্রুটমেন্ট সম্ভবত, 25-এ ওদের জয়নিং মানে লাস্টের দিকে জয়নিং হয়েছে, 26-এর দিকে, সরি 26-এ জয়নিং হয়েছে। তা আমার কথা হচ্ছে তার আগে বছর পর্যন্ত যেগুলো হয়েছে 2022, 2021, 2020 এই সমস্ত ইয়ারগুলোতে ওদের কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হতো না, অর্থাৎ শুধুমাত্র মুখের কথা বা মার্কসের ভিত্তিতে তাদের কিন্তু নিয়োগ হয়ে গেছে।
অনেকেই প্রশ্ন করেছে বা অনেকেই এই জায়গাটা ভয়ের জায়গা যে আমাদের চাকরি কি চলে যাবে। দেখো, এইরকমভাবে তো বলা যায় না। এরকম আমি শুনেছি যে একটা খবরে এসেছিলো, আমি একটা ফেসবুক দেখছিলাম, ফেসবুকে একটা অ্যাড, মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন যে স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ করে নার্সের নিয়োগে প্রচুর দুর্নীতি হয়েছে। আমি জানি না যে বিষয়টা কতটা সত্য, আমি সেই বিষয়টা যাচ্ছি না, কিছুটা যেটা শুনেছি সেটা তোমাদের বলছি। আমি এটা বলছি না যে মানে একদম কোট আনকোট বলছি না, দুর্নীতি হয়েছে, কিন্তু কিভাবে তাদেরকে নিরূপণ করবে সেই বিষয়টা কিন্তু ক্লিয়ারলি বলেননি। সুতরাং আম, সবাইকে এইভাবে তো নির্ধারণ করা যায় না, হয়তো কোথাও বা কারোর হয়তো এই জিনিসটা হয়েছিল, সেটা আলাদা ব্যাপার। তবে ভয়ের কোনো ব্যাপার আছে বলে আমার মনে হয় না, কারণ সেরকম যদি হতো নিশ্চয়ই খবরে বারবার ওটা আসতো বা সবাই জানতে পারতো। যেমন শিক্ষক নিয়োগে এত বড় দুর্নীতি হয়েছে, একটা কেস হয়ে গেল এবং এত এত হাজার হাজার মানুষের চাকরি চলে গেল, সেই রকম গল্প তো নয় না। হয়তো যাদের দুর্নীতি হয়েছে তাদের হয়তো অলরেডি তাদের পানিশমেন্ট দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু এখনও ক্লিয়ার নয়। তবে এই বার্তা থেকে এইটুকু স্পষ্ট যে নেক্সট টাইম কিন্তু কোনো রকম কোনো আপোষ করা হবে না, অর্থাৎ কোনো রকম কোনো যে দুর্নীতি বা কেউ হয়তো পাশ করে গেল তারপরে গিয়ে এখানে কোনো রকম দুর্নীতি হবে না, আর সেই সিস্টেমটা কিন্তু নেই, তুলে গেছে পুরো। এটা কিন্তু খুবই মারাত্মক একটা বিষয়। তো যারা ভাবছিলে যে জিএনএম করে কি হবে, চাকরি তো নেই, চাকরি আছে কিন্তু তোমার সঠিক মেধা দরকার। অনেকে আছে দেখবে তোমাদেরকে খ্যাপাবে যে ভাই জিএনএম করে কোনো চাকরি নেই। তুমি একবার যদি তোমার যদি সেইটুকু মানে সঠিক বুদ্ধি থাকে, তা তুমি নিজে সার্চ করে দেখো তো 2025 রিক্রুটমেন্ট বেরিয়েছিল কি বেরোয়নি? বলো স্যার যে তুলনায় বেরিয়েছিল সেই তুলনায় তো ক্যান্ডিডেট তার সংখ্যাটা অনেক বেশি। থাক না, কি আছে, আমি বলছি তো ক্যান্ডিডেটের সংখ্যা অবশ্যই বেশি। জিএনএম যারা পাস আউট হচ্ছে এই বছর, তার সংখ্যা বাড়ছে, ধীরে ধীরে তার সংখ্যা বাড়বে আরও, কিন্তু রিক্রুটমেন্ট বেরোয় না বা এর মানে রিক্রুটমেন্ট হয় না বা নিয়োগ হয় না, এই ধরনের কথাগুলো ঠিক মানায় না। কারণ এতদিন হয়নি ঠিক আছে, কিন্তু এখন তো বিশেষ করে স্বাস্থ্যক্ষেত্রে বলে দিয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। স্বাস্থ্যক্ষেত্রে এই দেখো 8,000-এর বেশি শূন্য পদে নিয়োগ আসন্ন স্বাস্থ্য দপ্তরে। ওকে, এটা কিন্তু কবেকার ঘোষণা দেখো, যে ফেব্রুয়ারি মাসের 21 তারিখ। তার মানে দেখো তোমাদের কিন্তু ইন্টারভিউ সপ্তাহে পরে হওয়ার কথা। যাই হোক, বিষয়গুলো আমি তোমাদের পরে বলবো। আরও কিন্তু তোমাদের নতুন নিয়োগ শুরু হচ্ছে, তোমাদের কিন্তু আরও নতুন নতুন নিয়োগ শুরু হচ্ছে। তো আমি জিনিসটা এটাই বলবো যে কারোর কথায় কান দেবে না, নিজের মতো করে পড়াশোনা করো। চাকরি পেতে গেলে তোমাকে পড়তে হবে, তাতে তুমি জিএনএমই করো বা এএনএম করো। এএনএম করলে তোমাদের এত আর অনিশ্চয়তা জায়গাটা থাকে না যে হ্যাঁ আমি আবার পরীক্ষায় বসতে হবে, এইসব ব্যাপারটা থাকে না। কিন্তু তাদেরও একটা চিন্তা আছে যে আমাদের রিক্রুটমেন্ট কবে হবে, আমাদের এখন জয়েনিংয়ের কোনো খবর নেই, এই জিনিসটা তো আছেই। তো তুমি যাই বলো তাই বলো না কেন, প্রত্যেকটা কোর্সেরই ভালো দিক খারাপ দিক থাকে। সুতরাং নির্দিষ্ট করে একটা কোর্সকে আমি ভালোই বলে যাব সারাদিন তাহলে তাও না, তোমাদেরকে নিজের সিদ্ধান্ত নিতে হবে। এইটাই সঠিক সময় তুমি ভাবো যে কোন কোর্সটা তুমি করবে বা তোমার জন্য কোনটা সুইটেবল, এএনএম নাকি জিএনএম। কারণ তার উপর নির্ভর করছে কলেজ সাজানো। সেগুলো আমি ভিডিও দিয়ে পরবর্তীকালে বুঝিয়ে দেবো। আপাতত তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, এবং যদি নতুন ব্যাচে ভর্তি হও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। সূর্য ব্যাচ নামটা আশা করছি মনে আছে। তোমাদের জন্য, তোমাদের পাশে আমরা সারা জীবন ছিলাম, আছি এবং থাকবো। তো জাস্ট আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।